সেক্রেটারি কমরেড এম এ বেবি তিনি আমাদের 24তম পার্টি কংগ্রেসে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করে এটা তার দ্বিতীয় সফর। আমার বাদিকে সবাই চেনেন কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং আমাদের পার্টির পশ্চিমবাংলা কমিটির সম্পাদক। তিনি বহুবার ত্রিপুরাতে এসেছেন, কাজে সবারই পরিচিত। তো তাদের উপস্থিতিতে আমরা গতকাল এবং আজ এই একটু আগে পর্যন্ত আমাদের এই দুদিনের রাজ্য কমিটির সভা আমরা করেছি। তো এখানে কমরেড জেনারেল সেক্রেটারি তিনি সর্বভারতীয় বা আমাদের রাজ্যে আসার পর এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে, নিশ্চয়ই এসব কিছু বলবেন। আমি তার আগে ছোট্ট করে আমাদের রাজ্য কমিটির সভাতে যে কয়েকটা বিষয়ে আমরা গত দুদিন ধরে চর্চা করেছি এবং তার প্রেক্ষিতে আগামী দিনের জন্য কয়েকটা কর্মসূচি গ্রহণ করেছি, এ সম্পর্কে একটু উল্লেখ করতে চাই। প্রথমত হলো, আমরা এই যে গত এপ্রিল এবং মে মাসে ভোট হয়েছিল, এপ্রিল মাসেই আমাদের এখানে এডিসি নির্বাচন, সাধারণ নির্বাচন, তারপর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার রাজনৈতিক সাংগঠনিক ফলাফল সব দিক আলোচনা করেছি। ফল আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা মথা দল এডিসিতে, সেখানে তাদের পক্ষে এটা পরপর দ্বিতীয়বার জয় ছিনিয়ে নিয়েছে। আর ধর্মনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আবারও জিতেছে। এটা মূল্যায়ন করতে গিয়ে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি বা যেটাকে যেভাবে আমরা দেখছি, অতীতেও এই এডিসি নির্বাচনে সেখানে আরো প্রায় 6 থেকে 7 বার নির্বাচন হয়েছে। এরকম ভাবেই যে বামফ্রন্ট পরপর 3 বার লাগাতার এবং এর আগেও বেশ কয়েকবার সেখানে এই এডিসি নির্বাচনে বিজয়লাভ হাসিল করেছে এবং 2005 সাল থেকে 2015 সাল 3টে নির্বাচনে লাগাতার 3 বার 28টি আসন নিয়ে, তার সাথে সর্বোচ্চ 64% ভোট নিয়ে এই এডিসিতে জয়লাভ করেছে। এবং সেই নির্বাচনের যে ফলাফলগুলো, সেই নির্বাচনগুলোতে গেল নির্বাচন যেরকম ভাবে হিংসা, নানা ধরনের অনিশ্চয়তা এবং কোটি কোটি টাকার কালো টাকার ব্যবহার, শাসক দল তাদের যে উভয় শরিক, এই দুটো শরিক, এদের মধ্যে পরস্পর যুদ্ধ, পরস্পরের মধ্যে সংঘাত, এরকম ঘটনা অতীতে কখনো হয়নি। তো এই ফলাফল যে এবার হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই ত্রিপুরা মথা জিতেছে, কিন্তু এটা জনগণের স্বতঃস্ফূর্ত বা বিগত 5 বছরে রাজনৈতিক দিক থেকে বা কর্মসূচিগত দিক থেকে, তাদের প্রতিশ্রুতি পূরণের দিক থেকে এডিসি এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের সেরকম ইতিবাচক কোনো কাজ করার তার প্রতিফলন না। এটা সম্পূর্ণভাবে
এটা বিভাজন, এডিসির জমি কেড়ে নেবে, এডিসির ভাষা ধ্বংস হয়ে যাবে, অথচ একই জুটে থেকে দুটা দলের মধ্যে এরকম একটা ক্লাইম্যাক্স তৈরি করার মধ্য দিয়ে বলা যেতে পারে মানুষের যে ভিতরে একটা দাদা তৈরি করে দিয়ে সেখানে এই জয় হাসিল করেছে। এটা কোনো প্রকারই গণতান্ত্রিক, কোনো প্রকারই যে নির্বাচক মণ্ডলীর তার সুস্থ বিবেকের রায় না। এই জয় যে এডিসি এলাকাতে যে উদ্দেশ্যে এডিসির গঠন সেই 4 দফা আন্দোলনের পর থেকে এটা ফুলফিল করার জন্য এডিসি এলাকার যে ট্রাইবাল অংশের মানুষের জাতিসত্তা বিকাশ এবং সামগ্রিকভাবে তার ভাষা, সংস্কৃতি, অর্থনীতি উন্নয়নের জন্য যে উদগ্র যে ইচ্ছা থেকে এবং শত শত শহীদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছিল, এই জয় তার সাথে কোনো সম্পর্কিত না। তো এই জায়গায় যে ত্রিপুরা মথা এবং বিজেপি উভয়ই যে একটা ক্লাইম্যাক্স তৈরি করার মধ্য দিয়ে এটাকে দখল করেছে, এদের মানে মুষ্টিগত করেছে, এর থেকে কিভাবে আমরা জনগণকে এই ইয়ের থেকে বের করে নিয়ে এসে, অন্ধকার থেকে বের করে নিয়ে এসে এবং সেখানে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করার মধ্য দিয়ে যে লুটের রাজত্ব, অনিয়মের রাজত্ব চলছে সেটা পুনরুদ্ধার করার কর্মসূচি আমরা নেব। এবং এই নির্বাচন, আমরা নির্বাচনের সময় দেখেছি মথা এবং বিজেপির মধ্যে অহিনকুল সম্পর্ক, প্রায় প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন রক্তপাত। কিন্তু আমরা লক্ষ্য করি ভোট শেষ, গণনা শেষ, মথা এবং বিজেপি নেতৃত্ব একই মঞ্চে সেখানে অনুষ্ঠান করছে। শুধু ত্রিপুরাজ্যের মধ্যে না, ত্রিপুরাজ্যের বাইরে গুয়াহাটিতে, দিল্লিতে এদের নৈকট্য, অথচ জনগণের মধ্যে এই বিভেদ বা দূরত্ব তৈরি করার মধ্য দিয়ে তারা এটা দখল করার ফন্দি বা কৌশলটা গ্রহণ করেছে। আমরা এটাকে আগামী দিনে আমরা এক্সপোজ করব। দ্বিতীয় হলো যে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে ভিলেজ কমিটির ভোট নিয়ে রায় দিয়েছে, আমাদের রাজ্য কমিটি এটাকে আমরা যে অভিনন্দন জানাচ্ছি যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ত্রিপুরাজ্যের এডিসি এলাকার মানুষ গত 5 বছর ধরে, কারণ 5 বছর আগেই তার মেয়াদ শেষ হয়ে গেছিল, এর নির্বাচন হওয়ার কথা ছিল 21-এর শেষ দিকে, 2021, এখন 26-এর শেষ দিকে ভোট হবে, তাও এই সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি এবং এডিসি নির্বাচনে এই বিজেপি মথা যে ক্লাইম্যাক্স তৈরি করার মধ্যে দখল করেছে, এইভাবে যাতে নতুন খেলা যাতে ভিলেজ কমিটির নির্বাচনে করতে পারে। এডিসি এটা শুধু কিছু অর্থ ব্যয়, কিছু কর্মসূচির রূপায়ণ না, এটা আগামী দিন এই ত্রিপুরাজ্যকে সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে সমৃদ্ধ করার জন্য এটা অন্যতম একটা হাতিয়ার। এরকম একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, যাতে সেখানে এরকম যারা গণতন্ত্র মানে না, যারা এইভাবে ট্রাইবাল নন ট্রাইবাল করে গোটা রাষ্ট্রকে কলুষিত করে, তাদের হাত থেকে উদ্ধার করা যায়। আমরা বামফ্রন্ট, সিপিএম শুধু একা না, বামফ্রন্ট এবং সমস্ত যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এই লড়াইয়ে আমরা সামিল হওয়ার জন্য আহ্বান জানাব। তৃতীয়ত হলো যে বিষয় আলোচনা করেছি আমরা, যে এসআইআর, আমি বিস্তারিত বলবো না। এই এসআইআর লক্ষ্য কি, মানে ইতিমধ্যে এটা জানা হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় রাখার জন্য বা ক্ষমতায় ফেরানোর জন্য এসআইআর, এটা বিহার, পশ্চিমবাংলা এবং আরও অন্যান্য রাজ্যে এই সাম্প্রতিক নির্বাচনে এটা পরিষ্কার, কারো বুঝতে কোনো অসুবিধা নেই। আমাদের রাজ্যেও 17টা রাজ্যের সাথে এই রাজ্যেও এসআইআর অপারেশন শুরু হয়েছে।
আমরা আমাদের পার্টি কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে হরণ না করতে পারে সেই জায়গায় আমরা যতটুকু সহযোগিতা করতে পারি, যাদের এরকমভাবে অন্যায়ভাবে ভোটাধিকার যাবে আমরা সেই কাজ আমরা করব, সাহায্য করব। এসআইআর তো এখন আর চালু হয়ে গেছে, এই অপারেশন শুরু হবে, বন্ধ করো বা বন্ধ করানো যাবে না, কিন্তু এতে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তা দেখব। চতুর্থত হলো আমাদের রাজ্য কমিটির সভাতে যেটা উঠে এসছে, গ্রাম ত্রিপুরাতে অভূতপূর্ব অর্থনৈতিক সংকট চলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের রাজ্য সরকারের মন্ত্রীরা প্রতিদিন সুশাসনের মডেল ত্রিপুরা করার আর মোদির 12 বছরের সমস্ত ফাঁকা বলি নিয়ে এখানেও রাস্তার সমস্ত দেওয়াল সমস্ত গলি দখল করার জন্য আবার জনগণের টাকা নিয়ে নামছে। কিন্তু আমাদের পাহাড়ে এই ত্রিপুরাজ্য থেকে 1.5 থেকে 2 লাখ পাহাড় এবং সমতলের মানুষ কাজের সন্ধানে একেবারে লো এন্ড থেকে হায়ার এন্ড, অর্থাৎ শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং কম শিক্ষিত রাজ্যের বাইরে চলে গেছেন এবং অনেক জায়গাতে বাইরে থেকে কাজ পায় না, খেতে পায় না, বিভিন্নভাবে অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, চিকিৎসা করতে লাশ হয়ে ফিরছে। এটা এখন শুধু বাইরে যাচ্ছে না, আরও বেশি দুর্ভাগ্যের হলো যে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের জঙ্গলে গিয়ে সেখানে বনজ সামগ্রী সংগ্রহ করে কোনো রকম যে পেট চালাচ্ছেন এরকম বেশ কয়েকটা মহকুমার মানুষ। গন্ডাছড়া মহকুমা, গন্ডাতুইসা, এদিকে হলো লংথারাইবেলি এবং কাঞ্চনপুরের একাংশ। কাঞ্চনপুরের আমাদের প্রতিনিধিরা বলেছেন যে দামছড়া ব্লকের অধীন খেদাছড়া দামছড়া এলাকার পুরুষ প্রায় অর্ধেকের বেশি মিজোরামে পাড়ি দিতে বাধ্য হয়েছেন কাজের সন্ধানে। এরকম শুধু মিজোরাম না, আসামের দিকেও এরকম সংকট ত্রিপুরাজ্যের মধ্যে অতীতে সেই 88-92 দেখা গেছিল, আবার এখন শুরু হয়েছে। সেখানে এই অনাহার অর্ধাহার কাজের সন্ধানে দেশের ভিতরে অন্য রাজ্যে এবং দেশের বাইরেও যাওয়া। আমরা এই জায়গায় সরকার যে উদাসীনতা, রেগার সময়তে কাজ ছিল না, থাক করলেও মজুরি পেত না, এখন জি রামজি বহুল ইয়ে করে প্রচার করেছে, কিন্তু জুলাই মাস, এই জুন মাস প্রায় অর্ধেক চলে গেছে, তার কোনো খবর সেখানে নেই। এবং যত সামান্য কোথাও কোথাও কাজ হলেও সেখানে আবার এই নানা ধরনের রাজনৈতিক দলাদলি, রং বাছাই, যারা একটু বিজেপির বিরুদ্ধে সমালোচনা করছে এরা কাজ পাচ্ছে না। আমরা এর দাবিতে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সবকটি জেলা শাসকের অফিসে, ব্লক অফিসে, কোথাও কোথাও এডিসির জোনাল সাবজোনাল অফিসে আমরা গণডেপুটেশন দেব। তার সাথে যে এডিসিতে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে লাগামহীন দুর্নীতি প্রতিদিন আপনাদের পত্রিকাতে, চ্যানেলেও সেখানে আসছে, এগুলোর বিরুদ্ধেও আমরা সেখানে আওয়াজ তুলব। এবং কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক যে এই লেবার কোড, শ্রম আইন বাতিল করে এই শ্রমিকদের উপরে, শুধু আনঅর্গানাইজড না, অর্গানাইজড শ্রমিকদের উপরে যে সমস্ত আক্রমণ এনেছে, তার বিরুদ্ধে আগামী 10 তারিখে সেখানে আমাদের শ্রমিক ফ্রন্ট, শ্রমিক সংগঠনের উদ্যোগে কাজ, খাদ্যের দাবি ইত্যাদিতে আমরা আইন অমান্যতে আমরা যাব। অগাস্টে 10 তারিখে। তো এই সিদ্ধান্তগুলো নারী নির্যাতন, আইন শৃঙ্খলা অবনতি, এগুলো সবটা আছেই। কাজে মোটামুটিভাবে এই হলো আগামী দিনের জন্য আমাদের কর্মসূচি।
এই সমস্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক এই সমস্ত অবস্থার বিবেচনার প্রেক্ষিতে এই রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা কালকে থেকে এগুলো রূপায়ণের জন্য আমরা পথে নামব। রিকোয়েস্ট কমরেড M.A. Baby to address our फ्रेंड्स, दोस्तों, मेरा भाषा मलयालम आपको नहीं मालूम होगा। मेरे पास हिंदी अच्छा हिंदी नहीं है, सो मैं कोशिश करूँगा थोड़ा हिंदी में और थोड़ा अंग्रेज़ी में बोलने के लिए। कॉमरेड जिदन चौधरी आपके सामने एक्सप्लेन किया हमारा कम्युनिस्ट मार्क्सवादी पार्टी का राष्ट्र समिति में, स्टेट कमेटी में क्या चर्चा हुआ। पूरा भारत में हम देखें तो अभी क्या होता रहता है, आरएसएस लोग और भाजपा लोगों को सामने एक कैंपेन करता है। 12 साल हो गया नरेंद्र मोदी का राज, इसमें क्या क्या मिला मैं नहीं बोलेगा आपके सामने। नरेंद्र मोदी लोगों को क्या क्या वाग्दान दिया और कैसा वो सब ब्रेक किया, इनका लॉन्ग लिस्ट में नहीं बोलूँगा। लोगों का अकाउंट में आएगा 15 लाख डिपॉजिट वगैरह वगैरह। और एक बार वो बोला जो भारत का पूरा किसान का इनकम डबल होगा, वो भी दोगुना होगा। चुनाव का समय ऐसा भी। और डॉलर का वैल्यू आप सबको मालूम, वो नीचे रहेगा। अभी 100 टच करना है डॉलर रुपया। सो वाग्दान लंघन करने में नरेंद्र मोदी वर्ल्ड रिकॉर्ड सेट किया। अभी लोगों कुछ बोलेगा, इनका लंघन करेगा, वो पूरा इतिहास में नहीं बोलेगा। लेकिन अभी अभी क्या होता रहता है, यहां त्रिपुरा में वो बोलते हैं डबल इंजन गवर्नमेंट है, दिल्ली में बीजेपी, त्रिपुरा में बीजेपी। आपको मालूम होगा नौजवान लोग बेरोजगारी का ऊपर त्रिपुरा छोड़ करके बांग्लादेश भी जाता है, दूसरा जगह केरल में आता है लोग, साउथ में। नरेंद्र मोदी गवर्नमेंट कुछ नहीं करता है। यहां जो बीजेपी गवर्नमेंट है वो भी कुछ नहीं करता है। सबसे दुख की बात है, हमारा भारत का जो ओनर है, क्या बोलेगा ओनर के लिए, राइट, वो सरेंडर करता है अमेरिका के सामने। अभी 3 भारतीयों का हत्या किया अमेरिकन अटैक से। सीफरेसा नाविक भारत का सिटीजन 3, वो कुछ नहीं गलती किया। जो ईरान और वेस्ट एशिया में इसराइल के साथ अमेरिका जो हमला करता है, उसी समय वहां से जो स्ट्रेट हॉर्मुज स्ट्रेट से हमारा जो शिप में आते थे, इनको हत्या किया अमेरिका। नरेंद्र मोदी कुछ प्रोटेस्ट किया अमेरिका के सामने। कल और परसों डोनाल्ड ट्रंप को मीट किया G7 में। अभी पत्रिका से हमको मालूम हो गया इनका बारे में यूएस प्रेसिडेंट ट्रंप का सामने वो कुछ नहीं बोला। इनसे बोलना था, आप जो किया वो बहुत गलती था। और इनको बोलिए अच्छा कॉम्पनसेशन देने के लिए, और आप सॉरी एक्सप्रेस करो।
गलती से ऐसा हुआ? कुछ नहीं बोला। सो हमारा भारत का अभिमान अमेरिकन साम्राज्यवादी के पद में सरेंडर करता है नरेंद्र मोदी। राज्य में महंगाई बढ़ता है, बेरोजगारी बढ़ता है, सांप्रदायिकता बढ़ता है बीजेपी का शासन में। इसके ऊपर हम डिस्कस किया। आपके सामने और दो और चीज बोलेगा। हमारा नौजवान लोग कुछ पढ़ने के लिए, काम मिलने के लिए, एग्जामिनेशन परीक्षा के लिए जाता है। अभी सब सेंट्रलाइज किया, नेशनल टेस्टिंग सिस्टम वो बीजेपी किया, सब सेंट्रलाइज करता है। क्या हो रहा है? नीट एग्जाम, लाखों लाखों नौजवान अपना जीवन, इनका भविष्य सब क्राइसिस में है। आज पत्रिका में रिपोर्ट है, इंदिरा गांधी नेशनल ओपन यूनिवर्सिटी, इनका एग्जामिनेशन का क्वेश्चन पेपर भी लीक हुआ। सीबीएसई एग्जाम सब खड़बड़ हो गया। अभी आपको मालूम, कॉकरोच जनता पार्टी, नौजवानों को पार्टी, इसी फेल्यूर का ऊपर, बेरोजगारी का ऊपर, नेशनल टेस्टिंग एजेंसी का जो गलती होता है इसका ऊपर नौजवान का एक संघर्ष भी अभी शुरू हो गया। इसमें जो मिनिस्टर है जो गलती किया वो प्रिसाइड ओवर करता है पूरा गलती का, अभी तक वो रिजाइन नहीं हुआ। हम मोदी जी से चाहता है बिना विलंब जो प्रधान धर्मेंद्र प्रधान, इनको मिनिस्ट्री से निकाल करो। अभी पत्रिका में भी रिपोर्ट है, बच्चा लोग मरता है ये नरेंद्र मोदी गवर्नमेंट का फेल्यूर का ऊपर, कफ सिरप ये पी करके 22 बच्चा भोपाल में इनका मृत्यु हो गया। अभी बहुत सारा इंफॉर्मेशन इसका ऊपर आता है। जो कफ सिरप यहाँ प्रोड्यूस करके बाहर जाता है, इंडियन मेड कफ सिरप पीने में गाम्बिया में मृत्यु हुआ, कैमरून में मृत्यु हुआ, उज्बेकिस्तान में मृत्यु हुआ। आज का एक अंग्रेजी पत्रिका में एडिटोरियल है, वो क्यों ऐसा होता रहता है, इनका कारण ये पत्रिका में लिखता है। पूरा करप्शन है। जो बिजनेस लॉबी, इनको टच करने के लिए कोई व्यवस्था है नहीं है भारत में। अभी वो क्या किया, ये स्टॉप करने के लिए कोई कदम सेंट्रल गवर्नमेंट नहीं उठाता है। वो एक ऑर्डर इश्यू किया, अभी कफ सिरप मिलने के लिए डॉक्टर का एक पर्ची होना है। कफ सिरप में पॉइजन है, वो प्रिवेंट करने के लिए कोई कदम नहीं उठाता है। जो एग्जामिनेशन सब खराब हो गया, नीट और सब, इनका मिनिस्टर को नहीं रिमूव करता है। अभी जो मैसेजिंग ऐप है टेलीग्राम, वो बैन किया है। सो नरेंद्र मोदी सरकार कुछ गलती होते तो वो करेक्ट करने के लिए कोई कदम नहीं उठाता है। वो इसलिए है, हमारा राज्य का पूरा पूंजीपति लोग, वो पूंजीपति लोगों का शासन है। अदानी के लिए, अंबानी के लिए, और ये ड्रग कफ सिरप मैन्युफैक्चरिंग जो कंपनी से, इनके लिए नरेंद्र मोदी काम करता है। सो हम ये सब सवाल लेकर के
आम आदमी को मोबिलाइज करके जहां जहां संघर्ष कर सकेगा वहां ये सब चीज हम उठेगा। मनरेगा मैं सोचता है कॉमरेड अभी मेंशन किया, लेबर कोड आता है, पूरा मजदूर लोगों को गुलामी जैसा रहने के लिए लेबर कोड आता है। इलेक्ट्रिसिटी बिल आता है, आपका घर में इलेक्ट्रिसिटी कनेक्शन है तो आप ज्यादा पैसा देना पड़ेगा। किसान लोगों को ये बहुत बढ़िया प्रॉब्लम होगा। सो नरेंद्र मोदी लोगों को आत्मनिर्भर भारत बनेगा जैसा स्लोगन देता है, लेकिन जो पूंजीपति लोगों को, पूरा भारत का लोगों को एक्सप्लॉइट करने के लिए सपोर्ट देता है। मैं मेरा प्रेजेंटेशन आपको बहुत कष्ट होगा, मेरा बहुत बुरा हिंदी में बातचीत करने के लिए, लेकिन ऐसा है, नाउ स्टडीज हैव कम, inequality in India under Narendra Modi government during the last one decade, it has reached an unimaginable level whereby studies by internationally renowned economists like Thomas Piketty, his study reveals that now the extent of inequality in India is even not comparable to British period. There was inequality during British period, but present day inequality is far greater than the level of inequality that existed during British period. That is why people are suffering extremely. Unemployment is increasing. People are leaving states. From Kerala also, from many north and northeast states, people come to Kerala. From Kerala, people go to other states. This is the situation. Only left can provide a credible alternative. We have a left democratic front government in Kerala. We were there for 10 years. For the first time, that's a history. In the recently held election, we have been defeated. That's a fact. We are in the process of examining as to how, notwithstanding creditable achievements under left front government, how it could not win once again. But during the 10-year period of the LDF government in Kerala, we all know Kerala happens to be the only state in the entire country where extreme poverty could be eradicated. There are many other achievements of LDF. Similarly, you know, I don't want to tell you, but the achievements of the left front government of West Bengal in land reforms, in decentralization, empowering panchayats, enhancing agricultural production. Then in Tripura, the most inspiring experience of establishing tribal, non-tribal amity and unity. 2/3 of the land of Tripura is controlled by 1/3 of ADC, tribal population. Autonomous Tripura Tribal Autonomous District Council. So these experiences of Tripura, West Bengal and Kerala show that the left is providing a different alternative. At the same time, we would admit that along with these great, remarkable achievements, there are certain shortcomings and mistakes also from our part. But on the basis of the criticism that media as well as people register in front of us, we will introspect, we will self-critically examine our shortcomings and mistakes, and we are in the process of correcting it. In the recently held elections in West Bengal, we all know that a remarkable resurgence of the left in West Bengal. In Tripura also, the state committee had detailed discussion.
we have started the process of politically and organizationally preparing ourselves for the elections which would be coming within another 18-19 months. I request to the media of Tripura to extend your cooperation to the work and activities of CPIM, various organizations of workers, peasants, youth, students, women, and so on, and the left front as a whole deserve your support and care. Thank you for your patient listening. सर आपने एक क्वेश्चन पूछना चाहिए कि अभी आपने बोला कि त्रिपुरा की 28 के इलेक्शन के लिए ऑलरेडी आप लोग प्रिपरेशन स्टार्ट कर चुके हैं। अभी जो 2 दिन का स्टेट कमेटी का बैठक हुआ त्रिपुरा में अभी कुछ चीज़ों का लेके रिव्यू किया गया, जैसे एडीसी इलेक्शन वगैरह ये सर ने बताया था। त्रिपुरा में पहाड़ का एक रोल था, सीपीएम के लिए पहाड़ एक बड़ा लीप है। तो अब देखा जा रहा है पहाड़ का जो जमीन है सीपीएम के लिए बहुत ही हल्का हो गया, तो उसको कैसे फिर से पाने के लिए सीपीएम क्या कोई नया स्ट्रैटेजी लेगी? जैसे यहाँ पर देखा जाए तो हिस्ट्री बोलता है दशरथ देव या नृपेंद्र चक्रवर्ती के समय से माइक्रो मैनेजमेंट प्रोसेस की तरह सभा किया जाता था, विधानसभा, घरुआ सभा, ये जो सभा किया जाता अभी देखा नहीं जाता है। कोई नया स्ट्रैटेजी? कॉमरेड जिधर रिप्लाई करें। তো আমি বলেছি হ্যাঁ, এডিসিতে পরপর দুবার ত্রিপুরা মধ্যে ক্ষমতা দখল করেছে। এরকম লেফট ফ্রন্টও আগে 28 পেয়েছিল, কিন্তু তখন সে 28 বিজয়ে কালো টাকার ব্যবহার, ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে শত্রুতা, সন্ত্রাস এবং আরও নানাভাবে মানুষের প্রকৃত রায় প্রয়োগ করার যে প্রতিবন্ধকতা এগুলো ছিল না। কিন্তু এবার দুটো পার্টি একই মন্ত্রিসভায় থেকেও গোটা পাহাড়ের মধ্যে এই সন্ত্রাস নামিয়ে এনেছিল। সুস্থ রাজনৈতিক বা নির্বাচন বাতাবরণ ছিল না। তার সাথে হলো পেশিবল অন্যদের উপরে এবং অজস্র কালো টাকার ব্যবহার আর সরকারি টাকা এবং সরকারি যন্ত্রের মিসইউজিং বা অপব্যবহারও। তো এগুলো সম্পর্কে আমরা জনগণের সামনে তুলে ধরছি এবং এগুলি যদি না থাকতো, এই যে একটু আগে তুমি বললে মাইক্রো ম্যানেজমেন্ট একদম উঠান পর্যায়ে পর্যায়ে আগে যেটা দেখা যেত হচ্ছে না কেন, না হওয়ার পেছনে কারণ হলো সেটাই। কাজেই জনগণ এটা লক্ষ্য করছেন, কেননা না এগুলো তো সেরকম সহজভাবে করা যায়নি সর্বত্র। এবং এতে কি হলো, এইভাবে দখল করার তার ইমিডিয়েট ফলশ্রুতি কি, পাহাড়ে অভূতপূর্ব সংকট, চাকরি বাকরি তো যুবক শিক্ষিত নেই, তার সাথে হলো সাধারণ কাজকর্ম কিছু নেই, বাংলাদেশে চলে যাচ্ছে। আগরতলা শহরের সমস্ত নির্মাণ প্রকল্পে পাহাড়ের ছেলেরা, এমনকি মেয়েরাও, আগরতলা শহরের সমস্ত মলে এই পাহাড়ের ছেলে মেয়েরা। এটা হলো এইভাবে জবরদখল করার ফলশ্রুতি। এগুলো আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাবো আরও বেশি করে, এবং অবশ্যই এইভাবেই আমাদের ফিরে আসার রাস্তা আমরা তৈরি করব, আমরা কনফিডেন্ট। अभी भी सर आपसे पूछना था कि पिछले 50 सालों में ऐसा पहली बार हुआ है कि भारत की किसी भी प्रदेश में अभी वामफ्रंट का गवर्नमेंट नहीं है। ये डिक्लाइन है, आप लोग तो बोल रहे हैं कि आप ऊपर उठ रहा है, लोगों के पास जा रहे हैं, लेकिन हाईएस्ट वोट लास्ट शायद त्रिपुरा इलेक्शन में ही आप लोगों को मिला है। जैसे केरल में भी सीपीआई को 21% समथिंग, वेस्ट बंगाल में 4% समथिंग था। तो ये डिक्लाइन है क्या? क्योंकि पिछले 50 सालों में ऐसा नहीं दिखा गया कि किसी भी स्टेट में सीपीआईएम का लेफ्ट फ्रंट का कोई गवर्नमेंट नहीं है। ये 50 वर्ष का इतिहास में एक नया सिचुएशन है। आपका सवाल सही है, ऐसा एक सिचुएशन अभी है। इनका कारण क्या है हम भी सीखता है। सो इसमें आई शैल टेल यू 2 थिंग्स। Whenever we have opportunity to work in parliamentary paths,
we will work. And certain opportunities which generally political parties would wish to grab, there are historical experience of we declining it. Our representative could become the Prime Minister of our country. But our party discussed and decided that this is not time to accept that. We will work among people. We don't take it up. Okay. In 1996, that has happened. So we have had experience of using parliamentary opportunity, forming government, Jilla Panchayats, Autonomous District Council, representing as our Tharigami is a sole member of CPIM in Jammu and Kashmir Assembly. When Asifa was cruelly, assaulted and killed, there were various other political parties in the assembly, but it was Comrade Tharigami who raised it, and as a result, the criminals were arrested. Though those criminals were, when they got bail and they came out, BJP people and ministers went and harlanded them. You see, that is another thing. So we would be with people. If people give us majority, we will work for the people. We will try to solve their problems to the extent possible. In the Indian situation, a state government means very, very many limitations. Resource limitation is there. Administrative power also is limited. But we would be with people. If we are in government of state, that state government will perform for people. If people, due to their own reasons, vote us down, still we will continue. In North India, there was spontaneous struggle of workers who went to provide solidarity with them. CITU went. All of us went. We sat with them. So wherever marginalized, downtrodden आम आदमी वो अपना आवश्यकता ऊपर संघर्ष करेगा, हम वहाँ होगा. ऐसा अभी भी पूरा भारत में जो आदमी को लाल झंडा है. अभी वेस्ट बंगाल में हम नहीं था, अभी हमारा एक रिप्रेजेंटेटिव है. पुदुचेरी असेंबली में हमारा रिप्रेजेंटेटिव है. आसाम में था, लेकिन जर्मैंडरिंग करके हमारा मेंबर को हराया. We will face all these things. Then the reason for our, decline, which is a fact, one of the reason is the reactionary operation of identity politics, caste-based, community-based, pitting one section of people against other, tribal, non-tribal rivalry. You see, in West Bengal, this is a narrative. Communalism of different, competitive communalism also is being taken recourse to. So we will be discussing how to overcome this challenge. We would definitely make necessary self-criticism and course correction, and we are very confident that we would be able to relate to the people, make people understand, speak to people in an understandable language. That is also, our language also is having some problem. I am self-critically stating that. So we would be able to restore our influence with the ordinary mass of people, workers, peasants, agricultural laborers, scheduled caste, scheduled tribe, minorities and so on. We would be sooner than later emerging as an important political force to reckon with in our country. Sir, keeping in view about the section you are saying, one of the things we find the narrative that has been seen, there is no young leader among the level. In West Bengal, we see some new are coming. Somewhere down the line, this is also a reason that you cannot connect to the youth, particularly Gen Z, where technology is also very important. You see, we ourselves discuss about the necessity to relate to the younger generation. And for this, already we are taking some steps. Earlier, so long as we are able to move and work, we all used to occupy important responsibilities in the party. Now, after 75, comrades will step down from key responsibility, but they will continue to work. Comrade Biman Basu is one such very, very veteran leader
who has stepped down from Politburo. But you know, the recently held election, along with youngsters, he was also moving. So they will continue to work, but we will promote relatively younger comrades to important responsibilities. Every state is engaged in that work. People, most of you speak about Meenakshi Mukherjee in West Bengal. Going by the past practice, she would have been in some district secretariat. Now she is a member of the Central Committee of the party. She is a member of the State Secretariat, and she is developing as a face of the CPIM and the left. Though senior leaders are there like Salim, Shrudeep, Ramachandra Dome, and so on. There are many. A new group of youngsters are developing in West Bengal, in Tripura, wherever, in Tamil Nadu I recently went, youngsters are there, in Kerala. 4 or 5 very young comrades have been inducted to this Kerala State Secretariat. So we are in that process. It is another issue, how to relate to Gen Z. This also we are seriously discussing. And when this Cockroach Janata Party, they had their first program with Abhijit landing from Boston. Abhijit wanted Aishi Ghosh, our SFI All India leader, former chairperson of Jawaharlal Nehru University. He wanted Aishi Ghosh also to be there in Jantar Mandar. So the presence, she went and participated in that. So the presence of the Gen Z, along with the progressive movement, that is also visible. Many of the important universities in our country, Jadavpur University, SFI is winning. So that new generation is coming to us. Huh? Delhi University, then Ambedkar University, English and Foreign Languages University, Central University of Hyderabad, IITs, there, Usmania University. Youngsters are coming, but youngsters are there in a special category also, who are not taking much interest in day-to-day student political activities. We have to connect with them also. They are known as Gen Z. It's very important. सर ऐसा चर्चा है कि अभी जो बीजेपी लेड सेंट्रल गवर्नमेंट है वो लोग 2/3 मेजोरिटी लेना चाह रहा है किसी भी तरीके से, और देखा गया है कि तृणमूल का भी कुछ लोग अभी एनडीए में को सपोर्ट कर रहा है, तो ये आप कैसे देखते हैं? और इंडिया जोट जो है इसमें तृणमूल भी अभी बहुत ज्यादा तरीके से वहां पे गया है, सीपीएम का स्टैंड क्या रहेगा इस सवाल? You see, you are right. BJP leadership with the support of RSS, they are trying to manipulate. They are reducing politics into a business exercise. You see, in the business field, merger and takeover of companies, you know that. They are doing the same in politics. They are taking over political parties, they are engineering merger, and their companies are being bought also by some other companies. So political parties are being bought, MPs are bought, MLAs are bought. So BJP is ruining the democratic process in our country. This we want to explain to the people, and the question is right. They wanted somehow to get the delimitation pass. Women's reservation they use as an alibi. In the name of women's reservation, they are trying to get the delimitation pass, because with that being passed, enhancing the number of seats in Lok Sabha as a whole, but they want through RSS and BJP Sangha Parivar operation some 12-13 Hindi states. From there, they want all the number to ensure 2/3 majority in future in an enhanced Lok Sabha as they plan, so that they can convert our country into a theocratic, fascistic Hindu Rashtra, Manuvadi Hindu Rashtra, Brahmanical Hindu Rashtra. This, all the democratic progressive forces should come together and face it. In that context comes the reply about India bloc. Various things should happen in India bloc. What our Mother Party Congress suggested is that BJP is not an ordinary political party. It is controlled by fascistic RSS. Therefore, the primary task of those who want the constitutional values, democratic, secular, republican India, that idea of India, those who want to protect that, they all have to take defeating and exposing
fascistic RSS controlled BJP and their allies as the first political task. That is the understanding of the CPIM. Along with that, we have to increase the independent strength of CPIM. We have to strengthen left and democratic forces, left unity. These are all part of it. Only if there is a powerful left, this political project also can be meaningfully undertaken. So we would continue to work for the broad political cooperation to ensure the defeat of fascistic RSS controlled BJP and their allies. Sir, Trinamool was once the alliance partner of BJP. Now they are coming to the India bloc. Few days back also we did not see their participation in India bloc. In fact, it is said that they had damaged the unity. So how do you see into it? Another is what will be the role of the left, particularly you are saying to bring together all together in this India bloc. Will it be successful? Because when you have within yourself the differences, somewhere you are fighting the Congress, somewhere Trinamool, they are the main. So how people will accept you, and why should people accept you? About Trinamool, to say anything now would be something preposterous, because Trinamool is in different avatars, you see, and how Trinamool would evolve through this process. What is going to be the Trinamool? All that we need to wait and see. So let us not waste our time on some exercise which would be meaningless at this point of time. So far as left unity is concerned, Bengal itself is the classic example. Now during this election, one very major positive thing that has happened in West Bengal is bringing together various left forces which were not part of the left front. For example, CPI-ML Liberation. You see? Now, they contested the election as part of the left front. Various other small leftist groups, they also came and contested many seats. The other day, on this issue of seafarers being killed by US missile, left parties issued a joint statement. So we are coming together. On Palestine, we all participated in a protest march in Jantar Mantar of Delhi. So more vigorous efforts for left unity is happening. CPM, CPI and CPI-ML Liberation. We are also having discussions. In Tamil Nadu, these three communist parties, they had a meeting together, and now they will be contacting other parties. So parallelly, different initiatives are taking shape for strengthening. India bloc unity. India bloc, when India bloc was formed, it was known that India bloc should try to field one candidate in maximum Lok Sabha seats. At the same time, we knew that there would be states where India bloc parties would be engaged in. There are 543 Lok Sabha seats. Our idea was that even if in 400 Lok Sabha seats there is common candidate, that would be a big challenge. And the impact of that was visible in the 2024 Lok Sabha election. BJP lost their majority. Now it is two crutches, that is JDU of Bihar and TDP of Andhra Pradesh, that is how many inches in chest? 56. This person is continuing as the Prime Minister. Even in 2024 election, if the India bloc parties were more realistic and accommodative, there was possibility of BJP allies to be defeated. That is a self-criticism. All components of India bloc party should introspect sincerely, truthfully. So, India bloc is a workable political project, but provided big and small components of India bloc parties should have a realistic and responsive approach towards various issues, beginning with seat division to taking up livelihood issues of the people. There India bloc is found wanting. Even when India bloc the first meeting was held in Patna, it was decided that on problems of people and problems of Indian Republic,
we should have mobilization and meetings. We took a decision. First meeting was to be held in Bhopal. I don't want to do a postmortem why it could not be held. Now we flag these issues again in India bloc. Then the way in which India bloc parties, when they fight each other in a state, we should maintain certain dignity and decorum. That is many a time found missing. We will sort out this problem and we will do whatever is necessary. On behalf of the left and CPIM, I can state that we will never be found wanting in making meaningful contribution for further strengthening in the India bloc in order to fight the fascistic RSS and their political party. জিতেন দা, একটা প্রশ্ন, এটা হচ্ছে আপনি যে বলছেন যে বিভিন্ন জায়গা থেকে লোক ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে, এরকম কোন স্পেসিফিক ডাটা কি আপনার কাছে আছে? আমি তো দুটো মহকুমা বললাম, গন্ডাতুইশা আর এদিকে হলো লংথরাইবেটি। গভর্নমেন্ট সার্চ করুক এবং গভর্নমেন্টকে বলবো, এর আগেও যখন বলেছি ওরা এখানে বসে এই সমস্ত এগুলো তারা এড়িয়েছে, পরে গিয়ে ঠিক হয়েছে। এরা যাক না, বিএসএফ কে জিজ্ঞেস করো, বিএসএফ বরঞ্চ ওরা দেখছে মানবিকতার খাতিরে, কারণ ওরা তো কোনো অপরাধ করার জন্য যাচ্ছে না, ওরা তাদের খাদ্য সন্ধানের জন্য। বিএসএফ কে জিজ্ঞেস করো, ওরা পলিটিক্যালি এগুলা হয়তো আমার বক্তব্য শুনে আজকে বিকালেই বলবে এগুলি সমস্ত উটকো অভিযোগ। হ্যাঁ, তাই দেশদ্রোহী বলে যেতে পারে। But this is also a concern when a state like Tripura, which has a long border, you are saying people are shuttling between India and Bangladesh. In that case, there is a security threat also associated with it. No, there in that part of the Tripura, in the eastern part, there are some areas in Bangladesh is no man's land almost, dense forest, and those areas only that the forest resources are very much available, and they go there to collect all the substances and sell it to the No, local so market. I understand that, but with that, people from Bangladesh. Yes, also yes, of course. Even BSF, they are also being so much, potentially very much sympathetic to them. They are being compelling to allow them. It's happening. Question of food. More than the national security, it should be perceived as a food security. Humanitarian. Animal instinct, survival instinct, basic survival instinct. So, okay, thank you. Thank you very much. একটু এই প্রসঙ্গের বাইরে একটা আপনি আছেন যখন জিজ্ঞেস করছি, আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যে কথাগুলো বলেছিলেন তার পাল্টা গতকাল ওই এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল অভিযোগ আমি তো তুলেছেন- বলছি, একটা কথা আছে না বাংলাতে প্রবাদ, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। আমি তো বিজেপির নামও বলিনি, স্থানীয় এমএলএ বা উনি অনারেবল ডেপুটি স্পিকার তার নাম উচ্চারণ করিনি, তার কোনো সাকরেত তার সাথে যুক্ত আছে কিনা এটাও বলিনি। হোয়াট আই হ্যাভ সেড, সেখানে যে সারাউন্ডিং সার্কামস্টান্সেস সেটাই বলে দিচ্ছে এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়। আমি কি বলেছি যে এই সমস্ত দেখে আমার তো 100% মনে হচ্ছে এটা অস্বাভাবিক, আমি এটাই বলেছি। আর উনি বলে দিলেন, তাহলে জিতেন চৌধুরী সাক্ষী, তিনি কে খুন করেছে দেখেছেন। আমি বলেছি যে এই সার্কামস্টান্সেস, সারাউন্ডিংস, এভরিথিং, এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ হলো অনুব্রত কি নাম জানি মণ্ডল, তার যে মলয়পীঠ, সেখানকার গরু পাচার ইত্যাদির টাকা সেখানে খাটছে, সবই বিডোবিট। হ্যাঁ, আর এখানে হলো বিজেপি। যে একটা জলজ্জন্ত একটা যুবতী মেয়ে মারা গেল বা খুন হলো, যাই হোক, আমার সন্দেহ বেঠিক হোক, সেই প্রতিষ্ঠানের একজন লোক সেখানে 2 বছর চাকরি করছে, তারা সেই পরিবার আসবে না, সেই মেয়ের মা বাবাকে একটু সান্ত্বনা দেবে না? তো এগুলি সবটা মিলিয়েই তো প্রমাণ করে। ফ্যামিলিও তো অভিযোগ করছে। আর হ্যাঁ, ফ্যামিলি বলছে, আর তিনি অনারেবল মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় বলছেন, জিতেন চৌধুরী তাহলে দেখেছে এগুলো, ঠাকুর ঘরে কে কলা খায় না। আমি তো ওনার নাম একবারের জন্য উচ্চারণ করিনি, ওনার কাছের লোক সেখানে এসে করেছে বলিনি।
হঠাৎ করে ওনার ভেতরে এই কৃমির ঠেলা মারলো কেন? এটাই হলো মুশকিলটা। Sir, can I ask one question about PM Modi? Just yesterday, it's in the agenda that he said that India is emerging as a trusted partner to the world. It was to the diaspora, he said, there was a time when relations between countries were determined solely by trade, but today has become just an important alongside trade. And he's saying other things are also determining the relation between two countries. It's just not trade. And India is emerging as a trusted partner. You only need to look around India. How many of our neighbors have Trusting us. trust and good relationship with us? Not to speak of others. The people of Palestine, during the freedom struggle, Mahatma Gandhi, Pandit Nehru, the people of India used to stand by the people of Palestine. Now when the genocide is being carried out by Netanyahu, Indian Prime Minister goes there, addresses their Israeli parliament and speak about containing terrorism. Israel is continuing terroristic attack on people in Gaza and West Bank. And Israel has decided to attack Iran within few days. Narendra Modi goes there. Next day. Foreign policy. Narendra Modi is a Himalayan failure in every front, but maybe number one in foreign policy relations. And he makes tall claims which are a tissue of lies. I am very sorry to speak this about my Prime Minister, but this is the experience we have. Thank you. Thank you.